সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়ে ধারাবাহিকভাবে ৪ নম্বর ম্যাথ নিয়ে। আমাদের ৪ নম্বর কোয়েশ্চেনটা জনাব আলবিনা জামান ২০১০ সালে ১লা জানুয়ারি তারিখে ১ কোটি টাকা মূল্যে একটি ফ্যাশন ডিজাইন মেশিন জাপান থেকে আমদানি করেন। তিনি আমদানি শুল্ক ৫ লক্ষ টাকা পরিশোধ করেন। তিনি মেশিনটির বহন খরচ, সংস্থাপন খরচ যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা নির্বাহ করেন। মেশিনটির আনুমানিক জীবনকাল, এটাকে বলা হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল ১০ বছর। অনুমান করা হচ্ছে আনুমানিক জীবনকাল শেষে অর্থাৎ ১০ বছর পরে মেশিনটি বিক্রি করা হবে ১৬ লক্ষ টাকায়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব কার্য সমাপ্ত করা হয়। মেশিনটির অবশ্যযোগ্য মূল্য নিরূপণ করো। আমাকে প্রশ্নে বলা হচ্ছে মেশিনটির অবশ্যযোগ্য মূল্য নির্ণয় করো। অবশ্যযোগ্য মূল্যের সূত্র কি? অবশ্যযোগ্য মূল্য সমান মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। খেয়াল করো, মোট মূল্য বলতে একটা মেশিন ক্রয় থেকে শুরু করে মেশিনটি ফ্যাক্টরিতে সংস্থাপন করা পর্যন্ত যে সকল টাকা খরচ হবে, ক্রয় মূল্য থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যে সকল টাকা খরচ হবে, টোটাল টাকা আমরা যোগ করলে পেয়ে যাব মোট মূল্য। তাহলে মেশিনটি ক্রয় করা হয়েছিল ১ কোটি টাকা। এরপর মেশিনটির আমদানি শুল্ক ৫ লক্ষ টাকা, মেশিনটির বহন খরচ ও সংস্থাপন খরচ ৪০,০০০ ও ৬০,০০০ টাকা। এই সবগুলো খরচ যখন আমরা যোগ করব, আমরা পেয়ে যাব মোট মূল্য। মোট মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্য মাইনাস করব, খেয়াল করো, অনুমান করা হচ্ছে আনুমানিক জীবনকাল শেষে মেশিনটি বিক্রয় করা হইতে পারে, মানে মেশিনটার অবশিষ্ট ভ্যালু থাকতে পারে ১৬ লক্ষ টাকায়। এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই ১৬ লক্ষ টাকা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে অবশ্যযোগ্য মূল্যের সূত্র হচ্ছে মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মেশিনটি ক্রয় মূল্য থেকে শুরু করে আনুষঙ্গিক খরচ যখন আমরা যোগ করব, পেয়ে যাব মোট মূল্য। মোট মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য যখন মাইনাস করব, তখন আমরা পেয়ে যাব অবশ্যযোগ্য মূল্য। লক্ষ্য করো, মেশিনটির ক্রয় মূল্য ১ কোটি টাকা, মেশিনটির আমদানি শুল্ক ৫ লক্ষ টাকা, মেশিনটির বহন খরচ ৪০,০০০, সংস্থাপন ব্যয় ৬০,০০০, টোটাল অর্থাৎ মেশিনটার পেছনে খরচ হয়েছে ১,৬,০০,০০০ টাকা। এরপর বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য ১৬ লক্ষ টাকা। বলেছিলাম মোট মূল্য থেকে যখন আমরা ভগ্নাবশেষ মূল্য মাইনাস করব, তখন আমরা পেয়ে যাব ৯০ লক্ষ টাকা। অর্থাৎ ৯০ লক্ষ টাকা হচ্ছে অবশ্যযোগ্য মূল্য। ৯০ লক্ষ টাকা অবশ্যযোগ্য মূল্য। তাহলে অবশ্যযোগ্য মূল্যের সূত্র হচ্ছে মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর এই মোট মূল্য নির্ধারণ হবে মেশিনের ক্রয় মূল্য থেকে শুরু করে মেশিনটার সংস্থাপন করা পর্যন্ত আনুষঙ্গিক যে খরচগুলো হবে, এগুলাকে আমরা মোট মূল্য বলবো। এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য মাইনাস করার পর পেয়ে যাব অবশ্যযোগ্য মূল্য। ২ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলা হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে। দ্বিগুণ ক্রমহ্রাসমান বলে নাই, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম ৩ বছরের অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করা। অবশ্যই খরচ হিসাব, এটা মানে হচ্ছে খতিয়ান, অবশ্যই খতিয়ান। আমরা খতিয়ান করে জাবেদার সাহায্যে আমাদের এই অধ্যায়ে অবশ্যই খরচ শুধুমাত্র ২টা জাবেদায় ব্যবহার করা হয়, যে ২টা জাবেদা বাধ্যতামূলক, ৩ ও ৪ নম্বর জাবেদা। অবশ্যই খরচ হিসাব শুধুমাত্র ২টা জাবেদায় ব্যবহার করা হয়, সেগুলো ছিল ক্রমান্বয়ে ৩ নম্বর ছিল অবশ্যই ধার্য। অবশ্যই ধার্য ৪ নম্বর ছিল অবশ্যই সমাপনী জাবেদায়। অবশ্যই সমাপনী জাবেদায়। আমাদের এই অষ্টম অধ্যায়ে অবশ্যই খরচ হিসাব সবগুলা জাবেদায় আসবে না, শুধুমাত্র এই ২টা জাবেদায় আসবে। এই ২টা জাবেদায় আসবে। আমরা প্রথমে জেনে নিব অবশ্যই ধার্যের জাবেদা কি। অবশ্যই ধার্যের জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। অবশ্যই সমাপনী জাবেদা কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। অবশ্যই জাবেদা শুধুমাত্র এই অধ্যায়ে ২টা। আমরা যে খতিয়ান করব, আমাদেরকে বলা হচ্ছে অবশ্যই খরচ হিসাব খতিয়ান করো। খেয়াল করো, খতিয়ান করার জন্য আমাকে অবশ্যই খরচ হিসেবের মান লাগবে। আমরা টাকার মান বের করব। এরপর আমাকে জানতে হবে খতিয়ানে যেহেতু বিপরীত নাম লেখা হয়, খতিয়ানে যেহেতু বিপরীত নাম লেখা হয়, আমার এই অধ্যায়ে অবশ্যই খরচ জাবেদা, অবশ্যই খরচ কথাটা জাবেদায় কোন কোন জায়গায় ব্যবহার হয়, আমাকে এটা জানতে হবে। মনে রাখবো আমাদের এই অধ্যায়ে ২টা জাবেদায় অবশ্যই খরচ কথাটা আসে। ১ নম্বর জাবেদা অর্থাৎ
প্রথম জাবেদা হচ্ছে অবশ্যই ধার্য, ওই জাবেদায় অবশ্যই কতটা আসবে। আরেকটা হচ্ছে অবশ্যই সমাপনী জাবেদা, ওই জাবেদায় অবশ্যই কতটা আসবে। এটাই বুঝাইতে চাচ্ছি আমি যে অবশ্যই খরচের মান বের করব, মান বের করা সঠিকভাবে জানলাম। যেহেতু এই কোশ্চেনে জাবেদা করতে বলে নাই, আমি বিপরীত নামগুলো কি কি লিখবো, তাহলে আমাকে জানতে হবে আমি যে জাবেদা যদি করতাম অবশ্যই এর বিপরীতে কি কি নাম আসতো। মনে রাখবা অবশ্যই এর বিপরীতে প্রথম নাম, অবশ্যই এর বিপরীতে প্রথম নাম পুঞ্জীবিত অবশ্যই, অবশ্যই এর বিপরীতে প্রথম নাম পুঞ্জীবিত অবশ্যই। দ্বিতীয় নাম আয় সারাংশ, অবশ্যই এর বিপরীতে প্রথম নাম পুঞ্জীবিত অবশ্যই, দ্বিতীয় নাম হচ্ছে আয় সারাংশ। খেয়াল করো, তাহলে অবশ্যই হিসাবের খতিয়ান যখন আমাকে করতে বলবে আমাকে আর জাবেদা করতে হবে না, কারণ আমি জানি এই কোশ্চেনে এই অধ্যায়ে অবশ্যই দুইটাই জাবেদা হয়, একটা অবশ্যই ধার্য, একটা অবশ্যই সমাপনী। অবশ্যই ধার্যে অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, অর্থাৎ প্রথম বিপরীত নাম হবে পুঞ্জীবিত অবশ্যই। সেকেন্ড অবশ্যই সমাপনী জাবেদা, অবশ্যই সমাপনী জাবেদায় জাবেদা কি আয় সারাংশ ডেবিট, অবশ্যই ক্রেডিট, সেক্ষেত্রে বিপরীত নাম আয় সারাংশ। তাহলে খেয়াল করো, অবশ্যই খরচ হিসাব করার জন্য প্রথমে আমি টাকার মান বের করব, টাকার মান বের করব। এই অধ্যায়ে এই অবশ্যই খরচ কতটা দুইটা জায়গায় ইউজ হয়, তার বিপরীতে দুইটা নাম আসবে। প্রথম নাম হবে পুঞ্জীবিত অবশ্যই, সেকেন্ড নাম হবে আয় সারাংশ। আমরা প্রথমে টাকার মান নির্ণয় করা শিখব। টাকার মান নির্ণয় করার পর আমরা খতিয়ান করব। আর খতিয়ানে বলতেছি এই অধ্যায়ে যে জায়গায় বলুক না কেন অবশ্যই এর জন্য খতিয়ান করো। তার বিপরীতে প্রতি বছর দুইটা করে নাম আসবে, প্রথম নাম পুঞ্জীবিত অবশ্যই, সেকেন্ড নাম আয় সারাংশ। এখন খেয়াল করো, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম 3 বছরের অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করো। অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করার জন্য আমাকে অবশ্যই মান লাগবে। কার মান লাগবে? অবশ্যই মান লাগবে। মনে রাখবা আমার কোশ্চেনের কোনো জায়গায় দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই হার দেওয়া নেই। খেয়াল করো, প্রথমে সূত্রটা দেখাচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই মান বের করার সূত্রটা কি। খেয়াল করো, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় করতে হবে। অবশ্যই হার সমান 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অথবা এভাবে লিখতে পারবা 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2, এভাবে লিখতে পারবা, যে কোনো একটা দিয়ে লিখতে পারবা। খেয়াল করো, আমরা 200-কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব, তাহলে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই হার পেয়ে যাব। আমাদের আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। আমরা যখন 200-কে 10 দ্বারা ভাগ করব, 200-কে 10 দ্বারা ভাগ করব, তখন আমরা অবশ্যই হার পেয়ে যাব। আমাদের অবশ্যই হার 20%, অবশ্যই হার 20%। এখন আসি 2010 সালের অবশ্যই। খেয়াল করো, হ্যাঁ দ্বিগুণ ক্রমহ্রাসমান বা ক্রমহ্রাসমান যেটাই বলি না কেন অবশ্যই এই সূত্রটা কি 2010 সালের অবশ্যই সমান মোট মূল্য, মোট মূল্য ইন্টু অবশ্যই হার, ইন্টু অবশ্যই হার। মনে রাখবা আমার উদ্দীপকে অবশ্যই হার দেওয়া যদি থাকতো আমাকে এখানে আবার নির্ণয় করা হইতো না। আমার কোশ্চেনে আমার উদ্দীপকে কোনো জায়গায় এই অবশ্যই হারটা দেওয়া নাই, সেজন্য আমি অবশ্যই হারটা বের করছি। তাহলে অবশ্যই হার বের করার সূত্র কি? অবশ্যই হার বের করার সূত্র হচ্ছে 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এভাবেও আছে, অথবা কেউ এভাবেও করে 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2, একই নিয়ম। খেয়াল করো, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন প্রতিটা সালের অবশ্যই বের করব, আমরা মোট মূল্য ইন্টু অবশ্যই হার গুণ করব। 2010 সালে আমরা দেখে নিব মেশিনটার মোট মূল্য কত ছিল। 2010 সালে মেশিনটার মোট মূল্য এই জায়গায় আছে। 2010 সালে মেশিনটার মোট মূল্য 1,06,00,000 টাকা। 1,06,00,000 টাকা কিভাবে পেলাম? যে 1 কোটি টাকা দিয়ে মেশিনটা কিনছে। এরপর আমদানি শুল্ক 5 লক্ষ টাকা, বহন খরচ ও সংস্থাপন ব্যয় 40 ও 60, তাহলে এদিকে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 কোটি টাকা, তাহলে 1,06,00,000 টাকা। আমাদের মেশিনটার মোট মূল্য, আমাদের মেশিনটার মোট মূল্য 1,06,00,000 টাকা, 1,06,00,000 টাকা ইন্টু অবশ্যই হার, অবশ্যই হার 20%, অবশ্যই হার 20%। তাহলে আমাদের মান আসবে 1,06,00,000-কে 20% দ্বারা গুণ করব, 21,20,000, 21,20,000। খেয়াল করো, 1,06,00,000-কে যখন 1,06,00,000-কে যখন 20% দ্বারা গুণ করব, 1,06,00,000-কে যখন 20% দ্বারা গুণ করব, তখন আমাদের মান আসবে 21,20,000। খেয়াল করো, আমাদের অঙ্কটা ছিল দ্বিগুণ ক্রমহ্রাসমান, দ্বিগুণ ক্রমহ্রাসমান, অর্থাৎ
ক্রমহ্রাসমান মানে হচ্ছে আস্তে প্রত্যেক বছর ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পাবে। ক্রমহ্রাসমান মানে হচ্ছে প্রত্যেক বছর ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পাবে। ক্রমহ্রাসমান মানে হচ্ছে প্রত্যেক বছর ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পাবে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। খেয়াল করো, আমাদের প্রথম বছর মেশিনের মোট মূল্য ছিল 1,06,00,000 টাকা। মেশিনের মোট মূল্য ছিল 1,06,00,000 টাকা ইন্টু 20%, আমাদের মান আসছে 21,20,000 টাকা। পরের বছর যাওয়ার সময় আমরা মোট মূল্য কিভাবে নির্ণয় করব? মোট মূল্যে একটু পরিবর্তন আসবে। কিরকম দেখা দিচ্ছে, আমাদের মেশিনের মোট মূল্য ছিল 1,06,00,000 টাকা। 1,06,00,000 থেকে আমরা 21,20,000 টাকা মাইনাস করব, কারণ আমাদের ক্রমহ্রাসমানের অঙ্ক প্রত্যেক বছর ক্রমান্বয়ে অবশ্যই মান হ্রাস পাবে। 1,06,00,000 থেকে আমরা 21,20,000 টাকা মাইনাস করব। তাহলে মান আসবে 84,80,000। 84,80,000। 1,06,00,000 টাকা থেকে আমরা 1,06,00,000 টাকা থেকে আমরা 21,20,000 টাকা মাইনাস করব। তাহলে আমাদের মান আসবে 84,80,000 টাকা। 84,80,000 ইন্টু 20%। 84,80,000 ইন্টু 20%। 84,80,000 ইন্টু 20%। তাহলে আমাদের মান আসবে তখন 16,96,000। 16,96,000। দেখো, ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে অবশ্যই মান হ্রাস পাবে। এখানে আছে 21,20,000, এর পরের বছর 16,96,000। ক্রমান্বয়ে আস্তে আস্তে অবশ্যই মানটা হ্রাস পাচ্ছে। 2012 সালে কি করব? 2012 সাল খেয়াল করো, বলছিলাম ক্রমহ্রাসমান যে নিয়মে করি না কেন, প্রত্যেক বছর আমরা মোট মূল্যে পরিবর্তন আনবো। খেয়াল করো, প্রথম বছর মোট মূল্য ছিল 1,06,00,000 টাকা, আমরা এটা প্রশ্ন থেকে পেয়েছিলাম। আর প্রথম বছর অবশ্যই মান ছিল 21,20,000। আমরা দ্বিতীয় বছরে যাওয়ার সময় মোট মূল্য 1,06,00,000 টাকা থেকে 21,20,000 টাকা মাইনাস করে মোট মূল্য পরিবর্তন এনেছে। মোট মূল্য হ্রাস পেয়েছে। মোট মূল্য হ্রাস পাওয়ায় অবশ্যের হার যেহেতু অপরিবর্তনশীল, তাহলে অবশ্যের মান হ্রাস পেয়েছে। এখন আমরা পরের বছর কি করব? আমাদের এই বছর মোট মূল্য ছিল 84,80,000। আমাদের এই বছর অবশ্যের মান 16,96,000। আমরা এই বছরের মান থেকে অবশ্যের মান যখন মাইনাস করব, পরের বছর মোট মূল্যে পরিবর্তন আসবে। পরের বছর মোট মূল্য থেকে পরিবর্তন আসবে। মোট মূল্য চলে আসছে 67,84,000। 67,84,000 ইন্টু 20%। ইন্টু 20%। আমার অবশ্যের মান আসছে 13,56,800। 13,56,800। দেখো, ক্রমহ্রাসমান বা দ্বিগুণ ক্রমহ্রাসমান যে নিয়মে করি না কেন, প্রথম বছর আমরা মোট মূল্য কোয়েশ্চেন থেকে দেখে দেখে লিখব। মোট মূল্য ইন্টু 20%। একটু লক্ষ্য করো, প্রথম বছর মোট মূল্যের ইন্টু 20%, 21,20,000। পরের বছর দেখো, ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পাওয়া। অবশ্যের মান ক্রমান্বয়ে যেহেতু হ্রাস পেতে হবে, খেয়াল করো, আমরা মোট মূল্য থেকে অবশ্যের মান যখন মাইনাস করব, মোট মূল্য কমে যাচ্ছে। মোট মূল্য যখন কমে যাবে, অবশ্যের মান কমে যাবে। তাহলে পরের বছর প্রথম বছরের মোট মূল্য থেকে অবশ্যের মান মাইনাস করে আমরা মোট মূল্যটা পেয়েছি। মোট মূল্য থেকে ইন্টু 20% এই বছরে অবশ্যের মান পেয়েছি। এর নেক্সট বছরে যাওয়ার সময়
এই মোট মূল্য থেকে অবশ্যই মানটা মাইনাস করে আমরা মোট মূল্যটা পেয়েছি। যদি বলা হয় 2013 সালে অবশ্যের মান নির্ণয় করো, তখন আমরা কি করব? এই 67,84,000 থেকে 13,56,000 টাকা অবশ্যের মান মাইনাস করব, মাইনাস করে এখানে মানটা নিয়ে আসব। তখন মান কত হবে? 67,84,000 মাইনাস 13,56,800। দেখো তখন মোট মূল্য হয়ে যাচ্ছে 54,27,200 টাকা ইন্টু 20%, ইন্টু 20%। তাহলে এর পরের বছরও আমাদের অবশ্যের মান হ্রাস পেয়ে দাঁড়াচ্ছে 10,85,440। অর্থাৎ খেয়াল করো, প্রথম বছর আমাদের অবশ্যের মান ছিল 21 লক্ষ টাকা, পরের বছর আমাদের অবশ্যের মান 16 লক্ষ টাকা, পরের বছর আমাদের অবশ্যের মান 13 লক্ষ টাকা, পরের বছর আমাদের অবশ্যের মান 10 লক্ষ টাকা। ক্রমান্বয়ে কিন্তু অবশ্যের মান হ্রাস পেয়েছে। এই অবশ্যের মান হ্রাস পাওয়ার একটাই কারণ, কারণ প্রত্যেক বছর আমরা মোট মূল্যে পরিবর্তন এনেছি। মোট মূল্যে কিভাবে পরিবর্তন এনেছি? প্রথম বছরের মোট মূল্য থেকে প্রথম বছরে অবশ্যই মাইনাস করে পরবর্তী বছরের মোট মূল্য হ্রাস পেয়েছে। এই বছরের মোট মূল্য থেকে অবশ্যের মান মাইনাস করে পরের বছর মোট মূল্যে পরিবর্তন এনেছি। এইখানে মোট মূল্য থেকে অবশ্যের মান মাইনাস করে পরের বছর আমরা মোট মূল্যে পরিবর্তন আনছি। সেজন্য ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পেয়েছে, ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পেয়েছে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমানজের পদ্ধতি। এখন আসো, দ্বিগুণ শব্দটা কেন যুক্ত করা হয়েছে? দ্বিগুণ শব্দটা যুক্ত করা হয়েছে অর্থাৎ ডাবল অবশ্যের মান হ্রাস পাওয়া। দেখো আমরা 2 দিয়ে গুণ করছি অর্থাৎ 200, এই জন্য দ্বিগুণ ক্রমহ্রাসমান শব্দটা ব্যবহার করা হয়েছে। ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, ক্রমান্বয়ে হ্রাস পাওয়া। কিসের মান হ্রাস পাওয়া? অবশ্যের মান হ্রাস পাওয়া। আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে অবশ্যের মান হ্রাস পেয়েছে। খেয়াল করো, সে 21,20,000, 16,96,000, 13 লক্ষ, এরপর 10 লক্ষ ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। ক্রমান্বয়ে কিভাবে হ্রাস পেয়েছে? আমরা প্রত্যেক বছর মোট মূল্যে পরিবর্তন এনেছি। মোট মূল্যে কিভাবে পরিবর্তন আনছি? প্রথম বছরের মোট মূল্য, প্রথম বছরের অবশ্যই, প্রথম বছরের মোট মূল্য থেকে প্রথম বছরের অবশ্যই মাইনাস করে আমরা মোট মূল্য কম দেখানো হয়েছে। এরপর এ বছরের মোট মূল্য থেকে এই বছর অবশ্যই মাইনাস করে পরের বছর মোট মূল্য কম দেখানো হয়েছে। এই বছরের মোট মূল্য থেকে এই বছরে অবশ্যই মাইনাস করে পরের বছর মোট মূল্য কম দেখানো হয়েছে। যেহেতু মোট মূল্যে পরিবর্তন আনতেছি, ক্রমান্বয়ে মোট মূল্য যেহেতু কমে যাচ্ছে, অবশ্যের মান ক্রমান্বয়ে কমে যাবে। কিন্তু অবশ্যের হার অপরিবর্তনশীল, প্রত্যেক বছর অবশ্যের হার 20% করে থাকবে। এখন আসো, আমরা অবশ্যের মানগুলা নির্ণয় করা শিখছি, অবশ্যই হার নির্ণয় করা শিখছি। যদি আমাদের এমসিকিউতে বলা হয় দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবশ্যই হার কত, তাহলে সূত্র একটা 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অথবা এইভাবে করতে পারবো 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2। এভাবে করলে আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার পেয়ে যাব। কিন্তু আমাদের কোশ্চেনটা ছিল যে 3 বছরের জন্য খতিয়ান করতে। দেখো, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রথম 3 বছরের জন্য অবশ্যই খরচ হিসাব খতিয়ান করো। খেয়াল করো, এই অবশ্যের মানটা আমরা যে নির্ণয় করছি, অবশ্যের মান যে আমরা নির্ণয় করছি, এই অবশ্যের মানটা তোমাকে অবশ্যই হিসাব যখন করতে বলবে খতিয়ান, অবশ্যই হিসাব যখন করতে বলবে খতিয়ান, সেই জায়গায় প্রয়োজন হবে তোমাকে। এই অধ্যায়ে যখন পুঞ্জীবিত অবশ্যই খতিয়ান করতে বলবে, পুঞ্জীবিত অবশ্যই খতিয়ান করতে বলবে, সেই জায়গায় মানটা লাগবে। অর্থাৎ অবশ্যের মান ছাড়া, অবশ্যের মান ছাড়া তুমি এই দুইটা খতিয়ান করতে পারবা না। আমাদের কোশ্চেনে অবশ্যই হিসাব এবং পুঞ্জীবিত অবশ্যই হিসাব এই দুইটা খতিয়ান করতে বলা হচ্ছে। এই দুইটা খতিয়ানের জন্য যে মানটা আবশ্যক, যে মানটা প্রয়োজন, যে মান ছাড়া খতিয়ান করা যাবে না, সেটা হচ্ছে অবশ্যের মান। মনে রাখবা, এই দুইটা খতিয়ান করার জন্য, এই দুইটা খতিয়ান করার জন্য অবশ্যের মান অবশ্যই লাগবে। অবশ্যের মান ভুল হলে এই দুইটা খতিয়ানে ভুল হবে। আমি শুরুতে বলছিলাম অবশ্যই হিসাব মানে অবশ্যের আমাদের এই অধ্যায়ে দুইটা জাবেদা ইউজ হয়। একটা হচ্ছে অবশ্যই ধার্য, তাহলে অবশ্যই ধার্যের জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। তাহলে এই জাবেদায় বিপরীত নাম পেয়েছি পুঞ্জীবিত অবশ্যই। অবশ্যই সমাপনী জাবেদায় কি? আয় সারাংশ ডেবিট, অবশ্যই ক্রেডিট। অবশ্যই বিপরীত নাম পেয়েছি আয় সারাংশ। এক কথায় আমাকে যখন অবশ্যের জন্য খতিয়ান করতে বলবে, অবশ্যের জন্য খতিয়ান করতে বলবে,
আমি প্রত্যেক বছর এই দুইটা বিপরীত নাম লিখব। খেয়াল করো, অবশ্যই প্রথম জাবেদায়, অবশ্যই প্রথম জাবেদায় অবশ্যই হিসাব ডেবিট। এবার আমরা খতিয়ানে যাব, তার আগে দেখে নিব। দেখেন আমি যে বলছি অবশ্যই দুইটা জাবেদা, অবশ্যই কয়টা জাবেদা? দুইটা জাবেদা। 3 নং জাবেদায় খেয়াল করো অবশ্যই হিসাব ডেবিট, ধরে নিচ্ছি ডেবিট 10 টাকা, 10 টাকা। এরপর 4 নম্বর জাবেদা অবশ্যই সমাপনী জাবেদা, আয় সারাংশ ডেবিট, অবশ্যই ক্রেডিট। মনে রাখবা এই দুইটা জাবেদায় একই টাকা বসানো হয়, 3 এবং 4, 3 এবং 4 একই টাকা বসাতে হয়, টাকা সমান থাকবে, টাকা ভিন্ন হবে না, টাকা সমান থাকবে। 3 নম্বর জাবেদায় যে টাকা লিখবা 4 নম্বর জাবেদায় একই টাকা লিখতে হবে। 3 নম্বর জাবেদায় 10 টাকা লিখলে 4 নম্বর জাবেদায় 10 টাকা লিখতে পারবা। অষ্টম মধ্যে এমন একটাও জাবেদা নাই যে জাবেদায় এখানে 10 টাকা এখানে 12 টাকা, কখনো হবে না। মনে রাখবা এই অধ্যায়ে 3 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা বাধ্যতামূলক। 3 এবং 4 নম্বর জাবেদা একই টাকা লিখবো, সব সময় একই টাকা লিখবো, কখনো ভিন্ন টাকা হবে না, কখনো ভিন্ন টাকা হবে না। তাহলে যদি সমান টাকা লিখতে হয়, সমান টাকা লিখতে হয় 3 নম্বর জাবেদায় যে টাকা 4 নম্বর জাবেদায় একই টাকা যদি লিখতে হয়, খেয়াল করুন অবশ্যই হিসাব ডেবিট, এখানে ডেবিট, এখানে ডেবিট, আবার অবশ্যই হিসাব ক্রেডিট, এই জায়গায় ক্রেডিট, এই জায়গায় ক্রেডিট। তার মানে খেয়াল করো ডেবিট যদি 10 টাকা হয়, ক্রেডিট যদি 10 টাকা হয়, প্রত্যেক বছর, প্রত্যেক বছর অবশ্যই খতিয়ান করার সময়, প্রত্যেক বছর অবশ্যই খতিয়ান করার সময় তার রেজাল্ট আসবে জিরো, তার রেজাল্ট আসবে জিরো। অবশ্যই খতিয়ান করার সময় তার রেজাল্ট আসবে জিরো। আমি বারবার বলতেছি 3 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা একই টাকা লিখবো, একই টাকা লিখবো। 3 নম্বর জাবেদায় একই টাকা, 4 নম্বর জাবেদায় অন্য আরেকটি টাকা। এই অধ্যায়ে হবে না, এই অধ্যায়ে হবে না, দুইটা জাবেদায় একই টাকা লিখতে হয়। খেয়াল করো তাহলে এই দুইটা জাবেদায় কোন টাকা লিখবো, এই দুইটা জাবেদায় কোন টাকা লিখবো? অবশ্যের মান লিখবো। আমরা যে একটু আগে অবশ্যই নির্ণয় করা শিখেছি, অবশ্যের মান লিখবো। এখন একটা বছরে অবশ্যের মান একরকম হয়, ভিন্ন হয় না। একটা বছরে, একটা বছরে ধরে নিচ্ছি 2010 সাল, 2010 সাল যদি বলা হয় অবশ্যই মান 8,000, তাহলে 2010 সালে এই দুইটা জাবেদায় 8,000 টাকা করে লিখবো। এখানেও 8,000 লিখবো, এখানেও 8,000 লিখবো, এখানে 8,000, এখানে 9,000, এভাবে হবে না। তাহলে খেয়াল করো অবশ্যই হিসাব ডেবিট, এখানে যে টাকা অবশ্যই হিসাব ক্রেডিট। এখানে যদি একই টাকা হয় তাহলে অবশ্যই খতিয়ানে প্রত্যেক বছর রেজাল্ট জিরো আসবে, প্রত্যেক বছর অবশ্যই খতিয়ানে রেজাল্ট জিরো আসবে। এখন আমরা দেখে নিব অবশ্যই আমরা যে খতিয়ান করব তার বিপরীতে কি কি আছে। অবশ্যই হিসাবের বিপরীত নাম, অবশ্যই হিসাবের বিপরীত নাম পুঞ্জীবিত অবশ্যই, অবশ্যই হিসাবের বিপরীত নাম আয় সারাংশ, অবশ্যই হিসাবের বিপরীত নাম পুঞ্জীবিত অবশ্যই, অবশ্যই হিসাবের বিপরীত নাম আয় সারাংশ। তার মানে দেখো আমি অবশ্যই খতিয়ান করার সময় দুইটা বিপরীত নাম লিখব। প্রথম বিপরীত নাম হবে পুঞ্জীবিত অবশ্যই, সেকেন্ড বিপরীত নাম হবে আয় সারাংশ। 3 নম্বর জাবেদা 4 নম্বর জাবেদায় অবশ্যই শব্দটা ইউজ হয়, অবশ্যই শব্দটা ব্যবহার হয়। 3 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা অবশ্যই শব্দটা ব্যবহার হয়। 3 নম্বর জাবেদায় যে টাকা, 4 নম্বর জাবেদায় একই টাকা হওয়ায় অবশ্যই খতিয়ানে প্রত্যেক বছর রেজাল্ট জিরো আসবে। আর অবশ্যই বিপরীতে সব সময় প্রত্যেক বছর যে কোনো অঙ্কে এই অধ্যায়ে আমরা দুইটা বিপরীত নাম লিখব, একটা পুঞ্জীবিত অবশ্যই, আরেকটা লিখব আয় সারাংশ। পুঞ্জীবিত অবশ্যের একাধিক নাম আছে, সেটাকে অবশ্যই সঞ্চিতি বলা হয়, সেটাকে জমাকৃত অবশ্যই বলা হয়, সেটাকে ক্রমযোজিত অবশ্যই বলা হয়। কথা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই লিখতে পারো, অবশ্যই সঞ্চিতি লিখতে পারো, জমাকৃত অবশ্যই লিখতে পারো, বা ক্রমযোজিত অবশ্যই লিখতে পারো, কিন্তু একই নাম। অবশ্যের প্রথম বিপরীত নাম হবে পুঞ্জীবিত অবশ্যই, অবশ্যের দ্বিতীয় বিপরীত নাম হবে আয় সারাংশ। আর এই খতিয়ানে একই টাকার মান লিখবো, একটি বছরে দুইটা বিপরীত নাম হবে এবং সমান টাকা হবে। প্রথম টাকা ডেবিটে যাবে, সেকেন্ড টাকা ক্রেডিটে যাবে, যার কারণে রেজাল্ট জিরো আসবে। আমরা এখন দেখব অবশ্যই খতিয়ানটা। দেখো অবশ্যই হিসাব, অবশ্যই হিসাব 2010 সাল, 2010 সাল কয়টা নাম? দুইটা নাম, বিপরীত নাম,
এখানে পুঞ্জীবিত অবশ্যই, এখানে আয় সারাংশ, এখানে পুঞ্জীবিত অবশ্যই, এখানে আয় সারাংশ। প্রথম টাকা ডেবিট, প্রথম টাকা ডেবিট, প্রথম টাকা ডেবিট, দ্বিতীয় টাকা ক্রেডিট, দ্বিতীয় টাকা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে জিরো। তাহলে একটু আগে বলছিলাম আমরা অবশ্যের খতিয়ান করার সময় দুইটা মাত্র বিপরীত নাম পাবো। প্রথম বিপরীত নাম পুঞ্জীবিত অবশ্যই, দ্বিতীয় বিপরীত নাম আয় সারাংশ। এখানে যত টাকা হবে দ্বিতীয় জাবেদায় একই টাকা হবে। যদি এখানে ডেবিটে 8 লক্ষ টাকা বা 80,000 বা 8,000 হয়, এখানেও ক্রেডিটে হবে 8,000, যার কারণে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করলে আনসার আসবে জিরো। অবশ্যের মান প্রত্যেক বছর জিরো আসবে, এটাই সত্য। আর অবশ্যের বিপরীতে দুইটা বিপরীত নাম লিখতে হবে, সেটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই এবং আয় সারাংশ, এটাই সত্য। তার মানে আমাকে এই অধ্যায়ে যত জায়গায় অবশ্যের খতিয়ান করতে বলো, প্রত্যেক বছর দুইটা বিপরীত নাম আসবে। সেগুলা হচ্ছে, একটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই, একটা হচ্ছে আয় সারাংশ। এবং প্রথম পুঞ্জীবিত অবশ্যই অর্থাৎ অবশ্যই ডেবিট, ডেবিট থেকে আমরা ডেবিটে নিয়ে যাব। পরের বছর হচ্ছে আয় সারাংশ ডেবিট, অবশ্যই ক্রেডিট, যেহেতু অবশ্যের খতিয়ান টাকাটা ক্রেডিটে লিখব। ডেবিট এবং ক্রেডিটে যোগ বিয়োগ করলে আনসার জিরো আসবে। এভাবে প্রত্যেক বছর করতে হবে। আমরা এই টাকাগুলো কোথায় থেকে পেয়েছি, আমরা এই টাকাগুলো কোথায় থেকে পেয়েছি, আমরা অবশ্যের মান নির্ণয় করা শিখছি 2010 সালের অবশ্যই, 2011 সালের অবশ্যই, 2012 সালের অবশ্যই, এভাবে নির্ণয় করা শিখেছিলাম। দেখো একটু আগে নির্ণয় করা শিখছিলাম 2010 সালের অবশ্যই, 2010 সালের অবশ্যই 21,20,000। আমাদের খতিয়ানে 2010 সালে 21,20,000 লেখা হয়েছে। আমরা 2012 সালে অবশ্যই মান পেয়েছি 16,96,000। এখানেও 2011 সাল অর্থাৎ 2011 সালেও 16,96,000 টাকা বসানো হয়েছে। আমরা অবশ্যের মান প্রথমে শিখে নিয়েছি, অবশ্যের মান কিভাবে বের করব। এটা ছিল অবশ্যের খতিয়ান। এরপর দেখবো আমাদের 3 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 3 বছরের জন্য পুঞ্জীবিত অবশ্যই হিসাব করো, পুঞ্জীবিত অবশ্যই হিসাব তৈরি করো 3 বছরের জন্য। আমরা দেখব আমাদের এই অধ্যায়ে পুঞ্জীবিত অবশ্যের জন্য কয়টা জাবেদা দেওয়া হয়। প্রথমে দেখে নিব কয়টা জাবেদা দেওয়া হয়। এই অধ্যায়ে পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে কয়টা জাবেদা হয়। পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে এই অধ্যায়ে 2টা জাবেদা হয়। পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে এই অধ্যায়ে, পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে এই অধ্যায়ে 2টা জাবেদা হয়। 2টা জাবেদার মধ্যে একটা জাবেদা বাধ্যতামূলক থাকবে, যেটা দেখা যায় না। আরেকটা জাবেদা হচ্ছে প্রশ্নে থাকলে হবে, নয়তো হবে না, যেটা দেখা যায়। মনে রাখবা পুঞ্জীবিত অবশ্যইকে নিয়ে 2টা জাবেদা হবে। তার মধ্যে একটা জাবেদা হচ্ছে অবশ্যই ধার্য, এটা কোশ্চেনে দেখা যায় না। অবশ্যইকে বলা হয় অদৃশ্যমান লেনদেন, অবশ্যইকে বলা হয় অদৃশ্যমান লেনদেন। অবশ্যই ধার্যে অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। এই যে পুঞ্জীবিত অবশ্যই ব্যবহৃত হচ্ছে এই জায়গায়, কোথায় ক্রেডিটে ব্যবহার হচ্ছে, এই জাবেদাটা প্রশ্নে কোনো জায়গায় তুমি কখনো খুঁজে পাবা না। কেন পাবা না? অবশ্যই সরাসরি বলে না, অবশ্যইকে নিচ থেকে বের করতে হয়। একটা মেশিন ক্রয় করে কোম্পানি কিসের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে। মনে রাখবা কোনো সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হলে সেটা সম্পদ নয়, সেটা তখন পণ্য হয়ে যায়। তাহলে সম্পদ ক্রয় করে আমরা ব্যবহারের উদ্দেশ্যে, যখন বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন ক্রয় করবে তখন মেশিন হিসাব ডেবিট বলা যাবে না, তখন বলতে হবে ক্রয় হিসাব। তাহলে মেশিনের উদ্দেশ্য হচ্ছে ব্যবহার করা, আর ব্যবহার করলে মেশিনের মূল্য হ্রাস পাবে, যেটাকে বলা হয় অবশ্যই। এরপর আসি 5 নম্বর জাবেদা মেশিন বিক্রয়। কোয়েশ্চেনে মেশিন বিক্রয় সরাসরি বলতে হবে যে এবছর মেশিনটি বিক্রয় করা হয়েছিল, মেশিনটি বিক্রয় করা হয়েছিল, তাহলে মেশিন বিক্রয় জাবেদা হবে। আর মেশিন বিক্রয় জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই ডেবিট হয়, মেশিন বিক্রয় জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই ডেবিট হয়। অবশ্যই ধার্যের জাবেদায় পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট হয়। এই জাবেদাটা প্রতি বছর থাকবে নিঃসন্দেহে। আর এই জাবেদাটা যে বছর মেশিন বিক্রয় করবে সে বছর, মেশিন বিক্রয় করবে সে বছর আমাদের উদ্দীপকটা দেখব কোনো জায়গায় বলা নাই এই মেশিনটি বিক্রয় করা হয়েছিল। দেখো তোমাকে প্রশ্ন বলা হচ্ছে অনুমান করা হয়,
আনুমানিক জীবনকাল শেষে, আনুমানিক জীবনকাল হচ্ছে 10 বছর, অর্থাৎ 10 বছর পরে এই মেশিনটি 16 লক্ষ টাকা বিক্রি করে পাওয়া যেতে পারে। বিক্রি করবেন মানে এটার কোনো নিশ্চয়তা নেই। খেয়াল করো, 10 বছর পরে আমাদের অঙ্কটা ছিল 2010 সাল, 2010, 2011, 2012, 3টা বছরের খতিয়ান করতে বলছে। যেহেতু আয়ুষ্কাল শেষে 10 বছর পরে, আমাদের আয়ুষ্কালটা শুরু হচ্ছে 10 সাল থেকে, তাহলে 10 সাল থেকে 10 বছর, তাহলে 2019 সাল, তাহলে 19 সালে গিয়ে বিক্রি করবে, সেটা 19 সাল। কিন্তু আমাকে খতিয়ান করতে বলা হচ্ছে 10 সাল, 11 সাল, 12 সাল। বোঝাই যাচ্ছে 2010 সালেও বিক্রি করবে না, 11 সালেও বিক্রি করবে না, এবং 12 সালেও বিক্রি করবে না। তার মানে পুঞ্জীবিদা অবশ্যই আমাদের এই অধ্যায়ে দুইটা জায়গায় ব্যবহার হয়। একটা হচ্ছে অবশ্যই ধার্য জাবেদা, আরেকটা হচ্ছে মেশিন বিক্রয়ের জাবেদা। যেহেতু আমাদের এই কোশ্চেনে, এই উদ্দীপকে 2010 সাল থেকে 2010 সাল, 2011 সাল এবং 2012 সাল কোনো জায়গায় বলা নাই মেশিন বিক্রয় করা হয়েছে, তাহলে মেশিন বিক্রয়ের জাবেদা আসবে না। মেশিন বিক্রয়ের জাবেদা যদি না আসে, পুঞ্জীবিদা অবশ্যই ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। মেশিন বিক্রয়ের জাবেদায় পুঞ্জীবিদা অবশ্যই ডেবিট হয়। যেহেতু আমাদের 10 সাল, 11 সাল এবং 12 সাল কোনো জায়গায় মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই, সেহেতু পুঞ্জীবিদা অবশ্যই ডেবিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রত্যেক বছর আমরা অবশ্যই ধার্যের জাবেদা দিব। অবশ্যই ধার্যের জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিদা অবশ্যই ক্রেডিট। তার মানে প্রত্যেক বছর ক্রেডিট হচ্ছে, 2010 সালেও ক্রেডিট হচ্ছে, 11 সালেও ক্রেডিট হচ্ছে, 12 সালেও ক্রেডিট হচ্ছে। আর তার বিপরীত নাম হবে অবশ্যই হিসাব, বিপরীত নাম হবে অবশ্যই হিসাব। আমরা খতিয়ানটা দেখবো। দেখো, পুঞ্জীবিদা অবশ্যই হিসাবের খতিয়ান করা হচ্ছে। পুঞ্জীবিদা অবশ্যই মনে রাখবা, এটাকে বলা হয় প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ। বিপরীত বা প্রতি সম্পদ, এটা হচ্ছে স্বাভাবিকভাবে ক্রেডিট জেড, স্বাভাবিকভাবে ক্রেডিট জেড। তার মানে এটার ব্যালেন্স সবসময় ক্রেডিট পাশে যাবে, এটার ব্যালেন্স সবসময় ক্রেডিট পাশে যাবে। আমরা 2010 সালে অবশ্যই ধার্যের যখন জাবেদা দিব, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিদা অবশ্যই ক্রেডিট। যেহেতু পুঞ্জীবিদা অবশ্যই খতিয়ান করতেছি, আমরা পুঞ্জীবিদা অবশ্যই ক্রেডিট পাশে লিখবো। ক্রেডিট থেকে টাকাটা ক্রেডিটে স্থানান্তর হবে। তাহলে এখানে 2010 সাল ক্লোজ, 2010 সাল যখন শেষ হয়ে গেছে, 2011 সাল যাব। 2011 সালও পুঞ্জীবিদা অবশ্যই একবার আসবে, তার বিপরীত নাম অবশ্যই হিসাব, আর টাকাটা ক্রেডিট পাশে যাবে। ক্রেডিট পাশে যাওয়ার পর এখানে আমরা, যেহেতু এটা হচ্ছে 2011 সাল দ্বিতীয় বছর, 2011 সাল দ্বিতীয় বছর, প্রথম বছরের সাথে দ্বিতীয় বছরের মান যোগ করব। প্রথম বছর মান ছিল 21,20,000, দ্বিতীয় বছর মান 16,96,000, যোগ করে আমরা 38,16,000 টাকা লিখব। পুঞ্জীবিদা অবশ্যই কাকে বলে? পুঞ্জীবিদা অবশ্যই হচ্ছে কয়েকটি বছরের অবশ্যই সমষ্টিকে পুঞ্জীবিদা অবশ্যই বলে। কয়েকটি বছরের অবশ্যই সমষ্টিকে পুঞ্জীবিদা অবশ্যই বলে। 2010 সাল যখন প্রথম সাল ছিল, প্রথম বছর ছিল, প্রথম বছরের পূর্বে যেহেতু কোনো বছর নেই, সেহেতু প্রথম বছর অবশ্যই যা, পুঞ্জীবিদা অবশ্যই তা। কিন্তু দ্বিতীয় বছর থেকে পুঞ্জীবিদা অবশ্যই ক্রমান্বয়ে বাড়বে, কারণ এখানে বছর সংখ্যা বাড়তেছে। এরপর আসি 2012 সাল, বিপরীত নাম অবশ্যই হিসাব, পুঞ্জীবিদা অবশ্যই ক্রেডিট জের, আমরা টাকাটা ক্রেডিট পাশে লিখবো। আর জেরে লেখার সময়, জেরে লেখার সময় আমরা ক্রমান্বয়ে যোগ করব। এখানে ছিল দ্বিতীয় বছর, দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছরের মান লিখলে এখানে 3টা বছর। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে প্রথম বছরের অবশ্যই সমষ্টি, এখানে হচ্ছে 2টা বছরের অবশ্যই সমষ্টি, এখানে হচ্ছে 3টা বছরের অবশ্যই সমষ্টি। তাহলে পুঞ্জীবিদা অবশ্যই মেশিন যদি বিক্রি না করে, তাহলে প্রত্যেক বছর বিপরীত নাম আসবে অবশ্যই খরচ হিসাব, অবশ্যই খরচ হিসাব, অবশ্যই খরচ হিসাব। এবং পুঞ্জীবিদা অবশ্যই প্রতি সম্পদ, যেহেতু টাকাটা ক্রেডিট পাশে যাবে, আমরা ক্রেডিট পাশে লিখবো, ক্রেডিট পাশে লিখবো, ক্রেডিট পাশে লিখবো। জেরে লেখার সময় প্রথম বছরের মান লিখবো, দ্বিতীয় বছর থেকে ক্রমান্বয়ে আমরা যোগ করে লিখবো। এটা ছিল আমাদের অষ্টম অধ্যায়ে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা তাহলে হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিতে। খেয়াল করো, এখানে বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 3 বছরের মান, সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 3 বছরের মান। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম 3 বছরের মান পুঞ্জীবিদা অবশ্যই। তাহলে এখন আমাকে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যের মান নির্ণয় করতে হবে। এখন আসে সরলরৈখিক পদ্ধতিতে যখন অবশ্যের মান নির্ণয় করতে বলবে, কি করব? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যের মান নির্ণয় করতে বলা হচ্ছে আমাদের কোশ্চেনে, কারণ আমাদের কোশ্চেনে পুঞ্জীবিদা অবশ্যই বলা হয়েছিল সরলরৈখিক পদ্ধতিতে খতিয়ান করতে। খতিয়ানের ফরম্যাট একই থাকবে, এতক্ষণ যা বুঝেছি তাই থাকবে। খেয়াল করো, অবশ্যের মানটা
আমরা বিভিন্ন পদ্ধতিতে করব। অবশ্যের মান বিভিন্ন পদ্ধতিতে বের করা হয়। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে দ্বিগুণ কম হ্রাসমান, একটা পদ্ধতি হচ্ছে দ্বিগুণ কম হ্রাসমান, দ্বিগুণ কম হ্রাসমান। আরেকটা পদ্ধতি হচ্ছে সরলরৈখিক। আমাদের এই উদ্দীপকের আলোকে সরলরৈখিক। এখন আমরা গত ক্লাসগুলোতে সরলরৈখিকের ক্লাস নিয়েছি। সরলরৈখিকে অবশ্যের মান কিভাবে বের করে, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যের মান নির্ণয় করার সূত্রটা কি? সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যের মান নির্ণয় করার সূত্র হচ্ছে মোট মূল্য মোট মূল্য মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আমাদের মেশিনের মোট মূল্য ছিল 1,06,00,000 টাকা। 1,06,00,000 টাকা। আমাদের মেশিনের ভগ্নাবশেষ মূল্য ছিল 16 লক্ষ টাকা। আমাদের মেশিনের ভগ্নাবশেষ মূল্য ছিল 16 লক্ষ টাকা। তাহলে আয়ুষ্কাল ছিল 10 বছর। 1,06,00,000 থেকে 16 লক্ষ টাকা মাইনাস করলে আসবে 90 লক্ষ টাকা। 90 লক্ষকে যখন 10 দিয়ে ভাগ করব, আনসার আসবে 9 লক্ষ টাকা। খেয়াল করো, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যের মান সমান হবে। যেহেতু আমরা অবশ্যের সূত্র দিয়ে আমরা মান পেয়েছি 9 লক্ষ টাকা, তাহলে 2010 সালে অবশ্যের মান হবে 9 লক্ষ টাকা। 2011 সালে অবশ্যের মান হবে 9 লক্ষ টাকা। 2012 সালে অবশ্যের মান হবে 9 লক্ষ টাকা। 2013 সালে অবশ্যের মান হবে 9 লক্ষ টাকা। অর্থাৎ মেশিনটা বিক্রয় না করা পর্যন্ত প্রত্যেক বছর অবশ্যের মান হবে 9 লক্ষ টাকা। যেহেতু আমাদেরকে পঞ্জীবিত অবশ্যই হিসাব খতিয়ান করতে বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে আমাদেরকে পঞ্জীবিত অবশ্যই টাকার মান হবে সরলরৈখিক পদ্ধতি। তখন এই টাকাগুলো লিখবো না, তখন আমরা প্রত্যেক বছর ক্রমান্বয়ে লিখব 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। এরপর জেরে গিয়ে আমরা কি করব? একটু আগেই বলছিলাম ধারাবাহিকভাবে যোগ করব। প্রথম বছর হবে, যেহেতু প্রথম বছর আগে কোনো বছর ছিল না, 9 লক্ষ। প্রথম বছর দ্বিতীয় বছর যোগ হয়ে দ্বিতীয় বছরে জেরে হবে 18 লক্ষ। এই তৃতীয় বছরে হবে 3টা বছরের যোগফল 27 লক্ষ টাকা। এইভাবে আমরা পঞ্জীবিত অবশ্যের খতিয়ানটা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।